আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছিলেন যাত্রাবাড়িতে যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার বাবা বলেছিল একজনকে মারতে কতটা গুলি লাগে স্যার। আমার ভাইয়ের মতো হাজারো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, হাজারো মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে এই দেশটাকে নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। আজকে এখানে দাঁড়ানোটা সহজ ছিল না। হাজারো বাধা, হাজারো বিপত্তির মাঝখানে এখানে দাঁড়িয়েছি। কিন্তু আমলে আমরা শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাগণ, আমাদের বিচারের জন্য আহত জুলাই যোদ্ধাগণ তাদের ন্যায্য অধিকারের জন্য, তাদের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছিল, রাস্তায় তারা নেমেছিল। হাজারো বার গিয়েছি, বারবার দাঁড়িয়েছি তাদের দরজায়, তাদের কোনো সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি কিছুই পাইনি। আমরা বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় মাইরও খেয়েছে, সেটারও কোনো তীব্র নিন্দা জানায়নি। যারা আমাদের মাথা বিক্রি করে উপদেষ্টা হয়েছিল, শহীদদের রক্তের উপর দিয়ে গিয়ে উপদেষ্টা হয়েছিল, তারা ক্ষমতার মসনদে গিয়ে এই শহীদ পরিবারকে, আহত জুলাই যোদ্ধাদেরকে, শহীদ পরিবারের পুনর্বাসন, আহত পরিবারের পুনর্বাসন, তাদের চিকিৎসা সবকিছু ভুলে গিয়ে নিজেদের 16 আনাই তারা বুঝে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার দায়িত্ব গ্রহণের পরে আমাদের কথা শুনেছেন। তিনি তার প্রেস সচিব আতিকুল আলম রুমন ভাই, তাকে চিফ হুইপ মনি ভাই সহ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ, ইশাক ভাই সহ তাদেরকে পাঠিয়েছিলেন আমাদের কথা শোনার জন্য, আমাদের দুঃখ শোনার জন্য। আমাদের কথা শুনে সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী যেই মহানুভবতার একটা কাজ করেছে, তার জন্য তাকে হাজারো কোটি ধন্যবাদ দিলে কম হবে। যে শহীদের এতিম 250 বাচ্চা ছিল, তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল, তাদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। তারপরে আতিকুল আলম রুমন ভাই আমাদের নিয়ে বেশ কয়েকবার বসেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমাদের কি কি প্রয়োজন আহত পরিবারের, শহীদ পরিবারের, আমাদের পক্ষ থেকে দাবিগুলো দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ তারা দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং অনেকগুলো প্রক্রিয়াধীন চলমান। আমরা চেয়েছিলাম আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদের চাকরি, যারা চাকরি করার মতো আছে, যোগ্যতা আছে, তাদের চাকরির জন্য আতিকুল আলম রুমন ভাই আমাদের বলেছে সিভি সংগ্রহ করার জন্য। আমরা সিভি সংগ্রহ করতেছি, সামনে করব। তারপরে আমি রুমন ভাইকে আরেকটা অনুরোধ করেছিলাম যে সরকার আমাদের পুনর্বাসনের জন্য, আপনারা দেখেছেন টাকা বরাদ্দ দিয়েছে 300 কোটি টাকা, সামনে আরো দিবে। রুমন ভাইকে আমি অনুরোধ জানিয়েছি যে ফ্ল্যাটের যে টাকাটা, এক একটা ফ্ল্যাটের, এখানে মাননীয় গণপূর্ত মন্ত্রী আছেন, তো ফ্ল্যাটের যেই টাকাটা এটা প্রায় 7 টাকা করে ধরা হয়েছিল। আমার ছোট্ট মাথায় যেটা আসলো, যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে এত দামি ফ্ল্যাটটায় কি করবে? গ্রাম থেকে এসে তার যে বাস্তু আছে সেটা ছেড়ে ঢাকায় ফ্ল্যাটে এসে সে কি করবে? খাইতে পাবে না। ঢাকার মধ্যে সবকিছু এক্সপেন্সিভ। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ জানাবো যে যেই এলাকায় আছে, যদি সম্ভব হয় তাদের ওই ফ্ল্যাটের টাকাটার অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা বাসস্থান করে দেওয়া, আর বাকি অর্ধেক মূল্য দিয়ে তাদেরকে একটা ফিক্স সঞ্চয়পত্র করে দেওয়া, যেটা তারা তুলতে পারবে না, যার লভ্যাংশ দিয়ে সারা জীবন তারা চলতে পারবে, তারা একটা ব্যবসা করতে পারবে। যার একটা হাত নাই, যার একটা পা নাই, সে গ্রামে সবকিছু সস্তা, সে শহরে এসে একটা লাউয়ের দাম 100 টাকা, গ্রামে 20 টাকা, সে শহরে এসে তার জন্য আমি মনে করি যে ফ্ল্যাটটা এখানে না দিয়ে তাকে গ্রামে যতটুকু সম্ভব একটা বাসস্থান তৈরি করে দিয়ে বাকি টাকাটা তাকে দিয়ে দিলে তার জন্য ভালো হবে। এটা হোক আহত পরিবারের জন্য, হোক শহীদ পরিবারের জন্য। আমাদেরকে ধৈর্য, প্রধানমন্ত্রী 2 থেকে 2.5 মাস হয়েছে
দায়িত্ব গ্রহণ করেছে, ওনারা আমাদের জন্য করবেন। কারণ আমরা দেখেছি 18 মাসে আমাদের জন্য যারা আমাদের রক্তের সাগরে পাড়ি দিয়ে ক্ষমতার মসনদে গিয়েছিল, কিছুই করেননি। তাদের ক্ষেত্রে শহীদের সন্তানের জন্য শিক্ষাবৃত্তির জন্য বারবার গিয়েছি, তারা কোনো সহযোগিতা দেখায়নি। তাদের জন্য শহীদদের হত্যার বিচারের জন্য বারবার গিয়েছি, তারা কিছুই করেননি। আহত পঙ্গু ভাইদেরকে নিয়ে গিয়েছি, তাদের চিকিৎসার জন্য কিছুই করেননি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি, অন্ধ যখন চোখে দেখতে পায় সবার আগে বিশ্বাসঘাতকতা করে হাতের লাঠিটার সাথে, যেটা তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম। সর্বোপরি একটাই কথা বলবো, আমরা একজন মানবিক নেতা পেয়েছি। আমরা কৃতজ্ঞ এবং গর্বিত তাকে পেয়ে। উনি শুধু রাজনীতি করতেছেন না, উনি দেশে দেশে ঘুরে ওনার বাবার মতো ইতিহাস গড়ছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস। আমাদের জীবন গেলে রাজপথেই জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24শে জুলাই আগস্টে। বিচার না পর্যন্ত আমরা এই থানার সামনে থেকে আজকে যাচ্ছি না। গুলি মারলে গুলি মারেন, কিন্তু এইখানে এনসিপি জুলাই 14 সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। সেখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেইখানে আমরা স্পষ্টত ভাবে প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। আমরা এখন সাভার মডেল থানার সামনে এসেছি, শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানকার কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের সাথে জিজ্ঞাসা করব, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে কর্মসূচি করার, তাদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার। এই পুলিশ প্রশাসন এবং এই এলাকার এমপি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কে বোমা হামলা করেছে, কি হয়েছে আমরা জানি না। আমরা জানি এটার দায় হচ্ছে প্রশাসনের এবং কর্তৃপক্ষের। তাহলে আমরা তার কাছে জবাব দিতে চাবো যে কেন সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সে কি কি পদক্ষেপ নিয়েছিল, কারা বোমা হামলা করলো, কেন তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে সেখানে বোমা হামলা করার সুযোগ পেল সন্ত্রাসীরা। আমরা জানি এই এলাকায় কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মী সন্ত্রাসীদেরকে পুনর্বাসনের সাথে জড়িত। আমরা জানি কারা চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, মাদক কারবারির সাথে জড়িত। প্রিয় এলাকাবাসী, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করা। তারা ভেবেছিল আমাদেরকে বোমা হামলা করে, ভয় দেখিয়ে, আহত করে তারা আমাদের আন্দোলন, আমাদের পদযাত্রাকে থামিয়ে দিবে। এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের জীবন গেলে রাজপথেই জীবন যাবে। রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেই 24শে জুলাই আগস্টে। তারেক রহমান এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তারা কি আইন শৃঙ্খলা, কি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, এটা বাংলাদেশের জনগণ আজকে দেখেছে। ফলে প্রিয় এলাকাবাসী এবং আমাদের সাথে যারা আসেছেন, আপনারা সবাই থানার সামনে অবস্থান কর্মসূচি করবেন। আপনারা কেউ এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে গিয়ে থানায় কথা বলবে এবং আমরা ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। আমরা কথা বলবো, জবাবদিহিতা এবং বিচার না পর্যন্ত আমরা এই থানার সামনে থেকে আজকে যাচ্ছি না। গুলি মারলে গুলি মারেন, বোমা মারলে বোমা মারেন, কিন্তু এইখানে এনসিপি জুলাই 14 সহ আমরা সকলে এই রাজপথে দাঁড়িয়ে থাকবো। দেখি আপনাদের কত শক্তি আছে। আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস, কত শক্তি আছে। আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ক্রুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না।
আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য ওই সীমান্তের আশেপাশের বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজিবিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং কার্যকর হিসাবে গড়ে তুলতে হবে। আমাদের সবাই মিলে একসাথে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালোটাকে যেমন আমরা ভালো বলবো, সমালোচনা করার কোনো কাজ করলে তাদেরকে কিন্তু আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। গতকালকে আপনারা দেখেছেন, সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর, টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা আপনাদের নেতাকর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। প্রশাসনের কেউ যদি তাদেরকে সামনে পিছন থেকে সহযোগিতা করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামীর বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তাদের মর্যাদা কিন্তু জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।